কথা বলছিলাম ইন্ডিয়াতে ব্যান হওয়া একটি মুভির কাহিনী নিয়ে। কাহিনীটি দুটি কিশোর বালককে ঘিরে, যারা অল্প বয়সে যৌনতা, অপরাধ, খুনের মতো অনেক সংবেদনশীল বিষয়ের মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত তারা কিভাবে দানবে পরিণত হয় সেই গল্পই জানব আজকের এই মুভিতে। মুভিটি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে 2022 সালে। এমনকি ডাইরেক্টর মহেশ এর বিরুদ্ধে ভারতীয় আইনে কেসও ঠুকে দেওয়া হয়, কারণ এই মুভির গল্প খুবই সাংঘাতিক। এই মুভিতে দুটো বাচ্চা ছেলের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, কিভাবে তারা যৌনতা, অপরাধ ও খুনের মতো কালো দুনিয়াতে পা রাখে। জনগণের ও কিশোরদের ওপর যাতে প্রভাব না পড়ে সেজন্য ভারত সরকার মুভিটি ব্যান করে দিয়েছে। তো বন্ধুরা, তাহলে চলুন মুভির গল্পতে এগিয়ে যাওয়া যাক। মুভিটি শুরু হয় হসপিটাল থেকে, যেখানে অনেকগুলি মানুষ উদাস হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে বাবি নামের একজন বয়স্ক লোকও ছিলেন। তখনই হসপিটাল থেকে বলা হয় কার যেন মৃত্যু হয়েছে। এই খবর শোনার পর বাবি আফসোস করতে লাগে। এখান থেকে সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দুজন 12 বছর বয়সী ছেলেকে দেখানো হয়। একজনের নাম ইলিয়াস আর অন্যজনের নাম ধিকা। বর্তমানে তারা ঘুড়ি ওড়ানোর জন্য ঘুড়ি তৈরি করতেছিল। তখনই ওই ছাদের উপর ধিগার দাদি আসে। তাকে দেখে ধিকা বলে, আরে দাদি, তোমার এখানে আসার কি দরকার? চলো, আমি নিচে আসছি। কিন্তু এখানে ইলিয়াস ধিগার দাদিকে দেখতে পায় না, কারণ ধিগার দাদি মারা গিয়েছিল। কিন্তু ধিগা তার দাদির আত্মাকে দেখতেছিল। এখানে আমরা জানতে পারি কোনো এক অদ্ভুত কারণে ধিগা মৃত মানুষকে দেখতে পেত। এরপর এই দুটি ছেলে গুপ্তা নামের একজন লোকের কাছে যায় এবং তাকে তারা চাকু দিয়ে পেটে আঘাত করে। কেন আঘাত করে তার আগে আপনাদের একটি বিষয় জানাই। আপনারা একটি নিয়মের কথা শুনে থাকবেন হয়তো, যদি কোনো ভাড়াটিয়া 10 বছরের বেশি কোনো বাড়িতে ভাড়া থাকে, তাহলে ওই বাড়ির উপর তাদের অধিকার হয়ে যায়, কিন্তু তাদের কাছে 10 বছরের রসিদ থাকতে হবে। গুপ্তা নামের এই ব্যক্তিটি পার্টির সঙ্গে মোটা অঙ্কের টাকা নিয়ে নকল রসিদ তৈরি করে থাকেন। গুপ্তাকে মারার আগে ধিকা তার আঙ্কেল সুরিয়াকে ফোন করে ডাকতে বলে। তখন গুপ্তা সুরিয়াকে ফোন করে বলে, তোমার রসিদ রেডি হয়ে গেছে, তুমি এসে নিয়ে যাও। এটা শোনার পর সুরিয়া এবং তার স্ত্রী সুপ্রিয়া গুপ্তার বাসায় চলে আসে। তার সেখানে আসার পর গুপ্তার লাশ দেখে শক হয়ে যায়। তখনই সেখানে ইলিয়াস এবং ধিগা আসে। তাদের ছুরির সাহায্যে ভয় দেখিয়ে তাদের মুখ বেঁধে দেওয়ার পর তাদের কাপড় খুলতে বলে, এবং তারা যখন কাপড় খুলে ফেলে, এই ছেলে দুটি তাদের গোপন অঙ্গ কেটে তাদের সেখানেই মেরে ফেলে। এখানে সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক মাস আগে। সেখানে আমরা দেখতে পাই সাধারণ ছেলের মতো ইলিয়াস এবং ধিগা খেলা করত এবং স্কুলেও যেত। ধিগার বাড়িতে দাদির পাশাপাশি তার আঙ্কেল ও আন্টি থাকত, সুরিয়া এবং সুপ্রিয়া। ধিগার দাদি সুরিয়া এবং সুপ্রিয়াকে একদমই পছন্দ করত না। এরপর কিছু লোক একটা জায়গাতে মিটিং করতেছিল। এই লোকগুলির মাধ্যমে আমরা জানতে পারি ধিগা যে জায়গাতে থাকে, এই জায়গাতে একটি টাওয়ার বসবে, কিন্তু ধিগার দাদি তার বাড়ি বিক্রি করতে রাজি নয়। বাবি এবং কিছু লোক দাদিকে বোঝাতে লাগে পুরাতন বাড়ি সরকারকে দিলে তবেই নতুন ফ্ল্যাট বাড়ি পাবে, সেই সঙ্গে কিছু টাকাও পাবে। সুরিয়া এবং সুপ্রিয়াও এটাই চায়। সবাই মিলে দাদিকে চাপ দিতে লাগে। সুরিয়া এবং সুপ্রিয়াকে তাদের বাড়িতে রাখার একটা কারণ ছিল, যেন ধিগা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে, আর তাকে দেখাশোনা করার দায়িত্ব ছিল তাদের। ধিগার পিতা একজন গুন্ডা মাস্তান ছিল। ধিগা যাতে তার পিতার মতো না হয় সেজন্য সমস্ত দায়িত্ব সুপ্রিয়াকে দিয়েছে, কিন্তু আমরা এখানে তার উল্টোটা দেখি। সেটা আমরা সামনে এগিয়ে জানতে পারবো। যাই হোক, গল্পে এগিয়ে যাই। এরপর সুরিয়া গুপ্তার সঙ্গে দেখা করে তার নকল রসিদ সম্পর্কে জিজ্ঞাসা করে। তার কাজ কতদিনে সম্পূর্ণ হবে জানতে চায়। সুরিয়া অলরেডি গুপ্তাকে 2 লক্ষ টাকা দিয়েছেন, আরও 3 লক্ষ টাকা তাকে দিতে হবে। প্ল্যান ছিল ধিগার দাদির বাড়িটি তাদের নামে করে নেবে। রিডেভেলপমেন্টের মানুষদের জায়গা দিয়ে নতুন বাড়ি এবং টাকা
হাতিয়ে নেবে তারা। তার পরের সিনে আমরা দেখতে পাই ওই রাতে এই কথা কোনোভাবে দিঘার দাদি জানতে পারে। সুরিয়া এবং সুপ্রিয়ার সাথে দিঘার দাদি ঝগড়া করতে লাগে। সে বলে, আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই সম্ভব না, এখনই তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি সুরিয়া দিঘার দাদির ভাইপো ছিল। ওই সময় সুরিয়া বলে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তবে আমি যা যা এই বাড়ির জন্য খরচ করেছি তার সব টাকা আমাকে ফেরত দাও, তবেই চলে যাব। পরের দিন দিঘার দাদি শান্তা নামের এক নেতার সঙ্গে দেখা করে টাকা ধার নিয়ে সুরিয়াকে দেওয়ার জন্য। শান্তা দিঘার দাদিকে তার মায়ের চোখে দেখে। সে বলে, আজ আমি যে পজিশনে এসেছি সেটা শুধু আপনার ছেলের জন্য। শান্তা দিঘার দাদির সব কথা শোনার পর তাড়াতাড়ি সুরিয়াকে ডেকে আনে। অন্য একটা রুমে নিয়ে গিয়ে তারা প্রাইভেটলি কথা বলতে শুরু করে। তাদের কথা শুনে আমরা জানতে পারি দালাল গুপ্তা শান্তার লোক, মানে সুরিয়া ইনডাইরেক্টলি শান্তাকে টাকা দেয়। শান্তা সুরিয়াকে বলে, তুমি দেখছি সব নষ্ট করে দেবে, আমি বলেছি না বাকি 3 লক্ষ টাকা আগে দাও, তারপর রসিদ তোমার নামেই হয়ে যাবে। এখন আমি যা বলছি সেটা শোনো, তুমি মায়ের কাছে ক্ষমা চাও, সবকিছু আপাতত এখানেই বন্ধ করো। এরপর সুরিয়া দিঘার দাদির কাছে এসে ক্ষমা চায়, কিন্তু বেচারি দাদি তাদের প্ল্যান না বুঝে তাকে ক্ষমা করে দেয়। পরের দিন দিঘার আপন চাচা মহাদেও দিঘার দাদির কাছে আসে। এখানে মহাদেও জেনে যায় ডেভেলপমেন্টের কাজ শুরু হবে। মহাদেও দিঘার দাদিকে তার কথার জালে ফাঁসিয়ে তার ভাগ চাইতে লাগে, কিন্তু দিঘার দাদি তাকে ভাগ দিতে অস্বীকার করে। তখন মহাদেও দিঘার দাদিকে ধমক দিতে লাগে। সে বলে সে কেস করবে। আর এখানে একটা বিষয় হলো, যখন দিঘার পিতা মারা গিয়েছিল তখন মহাদেও তার নিজের ভাইকে দেখতে আসেনি। মহাদেও একজন উচ্চশিক্ষিত ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে আলাদা বাড়িতে থাকেন। পরের সিনে আমরা দেখতে পাই ইলিয়াস খারাপ ভিডিও দেখার জন্য দিঘার কাছে 20 টাকা চাইছিল। দিঘা বলে, আমি ভিডিও দেখি না ভাই, আমি প্রতিদিন রাতে লাইভ ম্যাচ দেখি। ইলিয়াস অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে ভাই, সেটা তুমি কোথায় দেখো? এরপর দিঘা নিজের সঙ্গে তার বাড়িতে তাকে নিয়ে আসে। সে তার দাদিকে বাহানা দিয়ে বলে, ইলিয়াস আজ আমার সঙ্গেই থাকবে। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, দিঘা এবং ইলিয়াস চুপিসারে সুরিয়া এবং সুপ্রিয়ার রুমে ঢুকে পড়ে। ওই সময় ওই দুইজন লাইভ ম্যাচ প্র্যাকটিস করতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সুপ্রিয়া এই দুজনকে দেখে ফেলে। সুরিয়া তাদের দুজনকে মেরে বাড়ি থেকে বাহির করে দেয়। পরের দিন দিঘার দাদি দিঘার পিতার কিছু জিনিসপত্র বিক্রি করে টাকা আনতে বলে। দিঘা ওই জিনিসপত্রের মধ্যে তার পিতার চাকু খুঁজে পায়। এই চাকুটি দিঘা তার কাছেই রেখে দেয়। ইলিয়াসকে এসে বলে, আমি প্রথম মার্ডার এই চাকু দিয়েই করব, আর সেটা হলো সুরিয়া। ইলিয়াসকে আরও বলে তার পিতাকে কিছু লোক ধোঁকা দিয়ে মেরে ফেলেছে, আর তার মা কোথায় পালিয়ে গেছে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে দিঘার দাদি প্রতিবেশী বাবির সঙ্গে কথা বলতেছিল। বাবির ছেলে হঠাৎ করে মারা যাওয়ার জন্য বাবির স্ত্রী পাগল হয়ে গেছে। সেই সঙ্গে বাবির প্রচুর ঋণ ছিল। বাবির মেয়ে একটা লোকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পর তার স্বামী তাকে যৌতুক নেওয়ার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বাবির মেয়ে এখন বাবির বাড়িতে থাকেন। বাবি দিঘার দাদিকে বলে, এই বাড়ি বিক্রি করে কিছু টাকা সে তার মেয়েকে দিয়ে দিবে, আর বাকি টাকা দিয়ে অন্য গ্রামে গিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবে। দিঘার দাদি সব শুনে বাবিকে বলে, তুমি চিন্তা করো না, আমি শান্তার সঙ্গে কথা বলে কিছু টাকা ধার নিয়ে তোমাকে দেব। এরপর দিঘার দাদি যখন শান্তার বাড়িতে যায়, সেখানে সে দেখে শান্তা এবং সুরিয়া রশিদের ব্যাপারে যুক্তি পরামর্শ করতেছিল। তখন দিঘার দাদি বুঝতে পারে শান্তার আসল মতলব। তখন সে শান্তার সঙ্গে ঝগড়া করতে লাগে। হাতাহাতির সময় শান্তা দিঘার দাদিকে একটা ধাক্কা মারে, আর মাথায় আঘাত পাওয়ার কারণে সেখানেই তার মৃত্যু হয়। এরপর শান্তা সুরিয়াকে বলেই, যে জিজ্ঞাসা করবে তাকেই বলবে সে মাথা ঘুরে পড়ে মারা গিয়েছে। এরপর সিন বর্তমানে চলে আসে, মানে মুভি শুরুতে যার হসপিটালে মৃত্যু হয়েছে সেটা দিঘার দাদি ছিল। দিঘার দাদি মারা যাওয়ার পর দিঘার চাচা দিঘাকে তার বাড়িতে নিয়ে আসে, মানে মহাদেও দিঘার মাধ্যমে ওই বাড়ি হাতিয়ে নিতে চেয়েছিল। বাড়িতে নিয়ে মহাদেও এবং তার স্ত্রী দিঘাকে খুবই অত্যাচার করতে শুরু করে। বাড়ির সব কাজ দিঘাকে দিয়ে করে নিতে শুরু করে। একদিন প্রচণ্ড রেগে গিয়ে দিঘা এবং ইলিয়াস মহাদেব এবং তার ছোট ছেলেকে মেরে ফেলেন। এরপর দিঘা এবং তার চাচি এই বাড়িতেই তারা দুজন থাকতে শুরু করে। ঠিকমতো তার চাচিকে একা পেয়ে ধীরে ধীরে সে তাকে সিরিজ করতে শুরু করে, এবং ধীরে ধীরে তার চাচি তার প্রতি
খুব আসক্তি হওয়া শুরু করে। যখনই সময় পায় তারা টি-20 খেলতে শুরু করে। এভাবে কিছুদিন পার হতে থাকে। এরপর সিন আবারও পিছনে ফিরে যায়, যেখানে সুরিয়া এবং সুপ্রিয়ার মৃত্যু হয়ে গিয়েছিল। বাবি তাদের বলে, অজানা কেউ তোমার আন্টি এবং আঙ্কেলকে মেরে দিয়েছে, তোমরা খুবই ছোট, এসব কিছু দেখো না। এরপর দীঘা যখন তার চাচির বাড়িতে ফিরে আসে, তার চাচি ও দীঘার পা টিপে দিতে লাগে। কিছু সময় পর তারা আবারও টি-20 খেলতে শুরু করে। এদিকে শান্তা দীঘার কাছে আসে, মোটা অঙ্কের টাকা দিয়ে তার দাদির বাড়িটি নিজের নামে করে নেয়। সিন কাট হলে আমরা দেখতে পাই কিছুদিন আগে শান্তা ইয়াকুব নামের একটা লোককে 5 লক্ষ টাকা দিয়েছিল। ইয়াকুবকে ডেকে তার টাকা ফেরত চাইলে ইয়াকুব বলে 4 দিন আগে ভাগতিয়াকে সে 2 লক্ষ টাকা দিয়েছে। এটা শোনার পর শান্তার লোক ভাগতিয়া সম্পূর্ণ অস্বীকার করে বসে। সে কারো কাছ থেকে একটা টাকাও নেয়নি বলে দাবি করে। ইয়াকুব শান্তাকে বলে, ভাই আপনি আমার সঙ্গে চলেন, আমি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাকে যে আমার বাসা থেকে সে টাকা নিয়েছিল। এটা শোনার পর ভাগতিয়া স্বীকার করে সে ইয়াকুবের থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। তার ভাইয়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল, তাই সে নিয়েছিল। শান্তা ভাগতিয়াকে মারধর করতে শুরু করে এবং তার টাকা ফেরত দিতে বলে। এরপর ওই রাতে ভাগতিয়া একটা জায়গাতে বসে প্রচুর মদ খাচ্ছিল। মদ খেতে খেতে শান্তাকে খুব বাজেভাবে গালি দিতে থাকে। তখন সেখানে ইলিয়াস আসে। সে ইলিয়াসকে মদের নেশায় সবকিছু বলতে শুরু করে। শান্তা কিভাবে দীঘার দাদিকে মেরেছে, কিভাবে দীঘাকে ফাঁসিয়ে তার বাড়ি নিজের নামে করে নিয়েছে। তাছাড়া দীঘার পিতার হত্যার পিছনে শান্তারই হাত ছিল। ইলিয়াস এসব কিছু শোনার পর সবকিছু দীঘাকে এসে বলে দেয়। দীঘা এসব শুনে দীঘা একটা দুর্দান্ত প্ল্যান করে। সে শান্তার কাছে গিয়ে বলে, আপনার লোক ভাগতিয়া আপনাকে মারার প্ল্যান করছে। শান্তা দীঘাকে সঙ্গে নিয়ে ভাগতিয়ার কাছে যায়। শান্তা 7-5 না ভেবে ভাগতিয়াকে সেখানেই মেরে ফেলে। এরপর দীঘা তার পিতা চাকু দিয়ে বারবার আঘাত করে পিতার ও দাদির প্রতিশোধ নেয়। এদিকে বাবি তার বাড়ি বিক্রি করে অন্য গ্রামে চলে যাচ্ছিল। এখানে যেহেতু দীঘার কেউ ছিল না, তাই সে বাবির সঙ্গে যেতে চাইছিল। কিন্তু কেন যেতে চাইছিল সেটি আমরা একটু পরে জানতে পারবো। এটা জানার পর দীঘার চাচি তাকে যেতে দেয় না, কারণ তার চাচি তার প্রতি খুবই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই তাকে হাতছাড়া করতে যাচ্ছিল না। কিন্তু দীঘা তার চাচিকে ছেড়ে বাবির সঙ্গে অন্য গ্রামে চলে আসে। এই গ্রামে আসার পর দীঘা খুবই খুশি ছিল। কথায় কথায় বাবি দীঘাকে বলে, তোমার পরিবারে অনেকে মারা গেছে, মনে হয় তোমার পরিবারের উপর কোনো অভিশাপ রয়েছে, কোনো তান্ত্রিককে ডেকে অভিশাপ মুক্ত করতে হবে। তখন দীঘা বলে, আমার পরিবারে কোনো অভিশাপ নেই, একটা গোপন কথা বলবো। এরপর সে বাবিকে সবকিছু বলতে শুরু করে। এটা শোনার পর বাবি প্রথমে মজা ভাবছিল, কিন্তু পরে সে বিশ্বাস করতে বাধ্য হয়। ওই রাতে বাবির ঘুম আসছিল না, সবসময় ওর কথাগুলি মনে পড়ছিল তার। মধ্যরাতে বাবির যখন ঘুম ভেঙে যায়, তখন সে দেখে ইলিয়াস জানালার কাছে দাঁড়িয়ে কি যেন দেখে তার খেলনা নিয়ে খেলা করছে। বাবিও ধীরে ধীরে ওই জানালার দিকে যেতে লাগে। সেখানে যাওয়ার পর ভিতরের দৃশ্য দেখে বাবি অবাক হয়ে যায়। ভিতরে বাবির মেয়ে এবং দীঘার টি-20 ম্যাচ চলতেছিল। পরের দিন সকালে সমস্ত লোক খাওয়া দাওয়া করতেছিল, বাবি এবং তার স্ত্রী বাদে। পরের সিনে আমরা দেখতে পাই বাবির মেয়ে, দীঘা এবং ইলিয়াসের মৃত লাশ, মানে ওই খাবারে বাবি বিষ মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে তারা মারা গিয়েছে। নিজের মেয়ে মারা যাওয়াতেও বাবি দুঃখী হয় না। বাবি ভেবেছিল দীঘা এবং ইলিয়াস আরও কয়েক বছর বেঁচে থাকলে আরও কতজনকেই না তারা মেরে ফেলত। এমন মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, সত্যি বলতে আমাদের সমাজে প্রতিনিয়ত অনেক অপরাধ ঘটছে, যার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। কোনো মানুষই অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের এই সমাজ মানুষকে অপরাধী করে তোলে। আসুন আমরা প্রতিটি শিশুর জন্য নিরাপদ পরিবার ও সমাজ গড়ে তুলি, পৃথিবীকে সুন্দর করে তুলি। ধন্যবাদ।